মদ্যপান, ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। শরতের সকালটা সবার কাছে ভীষণ প্রিয়। না থাকে গরম, না থাকে ঠান্ডা। ভোরের দিকে পাতলা চাদরও একটা গায়ে দিতে হয়। ভোরের দিকে বাইরে বেরোলে ঘাসের ডগায় দেখা যায় শিশির কণা। তবে মিমির অবস্থাটা একটু আলাদা। মিমি এখন কাঁদছে। না না, ও হাউ হাউ করে ঠিক নয়। অফিসে প্রচুর চাপ যাচ্ছে কিনা, ঠিকমতো কোথাও ঘুরতে যেতেই পারছে না। আজকে যদিও বা তাড়াতাড়ি ছুটি হতো, অমনি যমরাজরূপী বস আরও কাজের চাপ বাড়িয়ে দিয়েছে। আজ অফিস থেকে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে যাবে। আজকে আবার হ্যারির সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, সেটাও গেল মায়ের ভোগে। তাই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। জোরে কাঁদলেও আবার বিপদ কিনা। শহুরে নিয়মে জোরে ডাক ছেড়ে কাঁদাও যায় না, তাই টিস্যু দিয়ে চোখের জল মুছছে আর কাঁদছে। এমন সময় ফোনটা বেজে উঠল, হ্যারির ফোন। বলো বেবি। হ্যারির এদিকে মেজাজ গরম হওয়ারই তো কথা। প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করছে। কাহা তক আর পারা যায়। তুমি জানো না কতক্ষণ ধরে ওয়েট করছি তোমার জন্য আমি। তুমি না আমাকে একটু ভালোবাসো না। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট লাভ মি। নো বেবি, আই রিয়েলি লাভ ইউ, কিন্তু আজকে বস আমায়। ও কাম অন, বস অনেক কাজ চাপে নিয়ে যায়। এরকম এক্সকিউজ আমার সামনে দিও না, প্লিজ ডোন্ট সে দিস। ইয়েস। গো টু হেল। আরও কান্নায় ভেঙে পড়ল মিমি। ছুটে বাথরুমে ঢুকে গেল। এখানে একটু সে মনের সুখে কাঁদতে পারবে। কলটা খুলে দিল যাতে কান্নার আওয়াজটা চাপা পড়ে যায়। বেশ কিছুক্ষণ কেঁদে মনটা একটু হালকা হলো। তুলনামূলকভাবে কম কষ্ট হচ্ছে আগের থেকে। আবার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে রনির নাম। বল। দুর্গানগর জায়গাটা ছোটোখাটো। এখানে এখনও প্রকৃতি তার প্রত্যেক ঋতুতে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। একবার যে এই দুর্গানগরে এসেছে, সে এই ছোট শহরটার প্রেমে না পড়ে পারবে না। এখন অন্ধকারের বুক চিরে রবির প্রকাশ ঘটছে। দুর্গানগরে পলাশ আর ছাতিম গাছের প্রাধান্যই বেশি। পুরো শহরটা গাছগাছালিতে ভর্তি। কোনো কোনো গাছ থেকে ভোরের পাখি জেগে উঠছে। শোনা যাচ্ছে তাদের কুহতান। আকাশে সাদা পেঁজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে। রানীনাথ এখন সদ্য বাড়ি ফিরছেন। তাদের কাজের মেয়ে পুঁটি তার সাধের ফুলের বাগানে জল দিচ্ছে। শান্তিনিকেতনের ধাঁচে বাড়িটা, একতলা। বাড়িটা কিছুটা দ্বীপের মতো। চারিদিকে বাগান, মাঝখানে বাড়িটা। সাদা রঙের বাড়ি আর কার্নিশ লাল রঙের। বাগানে হরেক রকমের ফুলের মেলা। ফুল দেখলে মনটা ভরে যায় রানী। কিন্তু আজকে ঠিক ভরল না। তিনি বারান্দায় জুতো রাখার তাকে নিজের জুতো রাখতে রাখতে বললেন, পুটি পুটি, বাপরে বাপ, বড্ড ক্লান্ত লাগছে। ওই গিজারটা একটু চালিয়ে দে, হাসপাতালে জামা কাপড়গুলো সব ধুতে হবে। আর আর কি বলছিলাম, ওই একটু চা দে তো আমাকে। কোথায় গেলি রে সব? হারাধন বাবু, আপনি তৈরি তো? কি রে, আমার গাড়িটা কোথায়, বের করলি? নিস্তারিণী ঘোষ, দুর্গানগরের নির্বাচিত কাউন্সিলর। তার দাপটে প্রায় সবাই তটস্থ। সর্বদা সাদা শাড়ি আর মোটা খোপা করে ঘুরে বেড়ান। নিজের রাজনৈতিক ভাবমূর্তি নিয়ে তিনি যথেষ্ট সচেতন। তার এমনই দাপট যে বিরোধী দলের লোকেরা পর্যন্ত
তাকে সমীহ করে চলেন। হারাধনবাবুর বয়স বছর ৪৫-এর বেশি হবে না। একজন নেত্রীর ব্যক্তিগত সচিব তিনি, তাই সর্বদাই ফিটফাট দিয়ে থাকেন। চোখে একটা সরু রিডিং গ্লাসের চশমা, একটা হাতে থাকে ডায়েরি। তিনি তার ম্যাডামের ডাক শুনেই ছুটে এলেন। হ্যাঁ ম্যাডাম, আমি প্রস্তুত। ওই মাঠটার ব্যাপারে কথা বলতে যাবেন তো? হ্যাঁ, আজকের ব্যাপারটা একদম দফারফা করে আসতেই হবে। নিস্তারিণীর নজর এখন দুর্গানগরের একটা মাঠের দিকে। সেখানে তিনি মন্দির এবং আরেক পাশে একটা শপিং মল করতে চান, কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছেন রানীনাথ। কারণ মাঠের কিছুটা অংশ তাদের সম্পত্তি। নিস্তারিণী এখন যাবেন সেখানেই। রানী বারান্দায় বসে চা খাচ্ছেন, হাতে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। একটা গাড়ি এসে থামতেই তার দিকে তাকালেন রানী। গাড়িটাকে ভালো মতোই চেনেন তিনি। পুটি, আরও 2 কাপ চা কর, আর বিস্কুট আনিস সঙ্গে। নিস্তারিণী গাড়ি থেকে নেমে গেট খুলে ভেতরে ঢুকলেন। রানীমা উঠে এসে বারান্দার দরজা খুলে দিলেন। নিস্তারিণী হাত জোর করে নমস্কার করল। রানীমাও হাসি মুখে গেটটা খুলে দিলেন। আপনাকে বিরক্ত করলাম বলে দুঃখিত। আসুন আসুন, ভিতরে আসুন। আমাকে আর আপনি বলবেন না দয়া করে, আমি তো স্যারেরই ছাত্রী। সামনাসামনি দুটো সোফায় বসলেন দুজনে। হ্যাঁ হ্যাঁ, তা তো জানি। কেন এসেছো সেটাও জানি, বিলক্ষণ জানি। আসলে নেতা মন্ত্রী মানুষ তোমরা, তাই জন্যই একটু আপনি আদেশ করে ডাকার। সাধারণ মানুষের থেকে একটু হলেও তো তোমরা আলাদা নাকি? আর সবচেয়ে বড় কারণ যেটা হলো, এই সময় পুটি চায়ের ট্রে আর বিস্কিটের ট্রেটা সেন্টার টেবিলে রেখে গেল। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ, এখানে রাখ। না না, তুই যা, আমি দিচ্ছি। না না, তোমরা একটু করে চা খাও। আর তোমরা যে কেন এসেছো সে কারণটাও আমি জানি। নিস্তারিণী হেসে চায়ের কাপটি তুলে নিয়ে প্লেটে রাখা ছোট চামচটা দিয়ে চাটা ঘোরাতে ঘোরাতে বললেন, তাহলে আর দেরি করছেন কেন? আপনাদের একটা অনুমতির জন্য আমাদের উন্নয়নে দেরি হচ্ছে। দেখো, তোমাকে তো আগেই বলেছি, আমার স্বামী মানে তোমার স্যার আর কি, ওই জমি দিতে নারাজ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আপনার স্বামী দুর্গানগরের একজন নামকরা শিক্ষক ছিলেন। ছিলেন নয়, আছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আমার স্বামী এখনো মারা যাননি। উনি শুধুমাত্র অসুস্থ, এখনো বেঁচে আছেন। হারাধন বাবু, আপনি একটু ভেবে কথা বলুন। আমি এভাবে বলতে চাইনি, আমি বলতে চাইছি আপনার অনুমতি পেলেই হবে। উনি অসুস্থ যখন, তখন ওনার হয়ে আপনি মানে সব কাগজপত্র আমরা দেখে নেব। রানী উঠে দাঁড়ালেন, হাত জোর করে ওদের দিকে তাকিয়ে বললেন, দেখুন, আমার কথা পাল্টাবে না। আর এছাড়াও আমার এখন অনেক কাজ আছে। পুটি, পুটি, এরা চলে গেলে দরজাটা দিয়ে দিস। রানী চলে গেলেন। নিস্তারিণী এবং হারাধনবাবু রানীর চলে যাওয়া দেখলেন। এত সহজে চিড়ে ভিজবে না ম্যাডাম। কি করে কাজ হাসিল করতে হয় আমার জানা আছে। চলুন হারাধন বাবু। রানা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে। এদিকে মাইকে একের পর এক গাড়ির অ্যানাউন্সমেন্ট হয়ে চলেছে, কিন্তু রনির কোনো পাত্তাই নেই। কল করলো, কিন্তু বেজে গেল। যেই না টোটো স্ট্যান্ডের দিকে হাঁটা লাগিয়েছে, অমনি রানা, এদিকে 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 ভাই। রানা ঘাড় ঘুরিয়ে দেখলো রনি চলে এসেছে। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে ডাকছে তাকে। রানা বিরক্তিতে এগিয়ে গেল রনির দিকে। ওকে আসতে দেখে গাড়ি থেকে নেমে এলো রনি। রানা রনির কাছে আসতেই জড়িয়ে ধরলো তাকে। আরে সরি ব্রো, আসলে ঠাম্মা না আসার আগে লুচি আর সাদা আলুর তরকারি আর সঙ্গে বড় বড় রাজভোগ ধরিয়ে দিল। কি করে ছাড়ি বল, এবার আমার কি করে আসি বল, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা? রানা চোখের সানগ্লাসটা খুলে মাথার উপর তুলল, গাড়ির মধ্যে হাসি মুখে ঢুকে বলল, আর অমনি তুমি ঝাঁপিয়ে পড়লে। রনি গাড়িটা স্টার্ট করলো। কি করি বল, আফটার অল বাঙালি তো।
খাবার পেলে বাঙালি আর নিজেকে আটকে রাখতে পারে না রে। লুচি তো বাঙালির ইমোশন, স্বয়ং রামকৃষ্ণদেব পর্যন্ত অ্যাভয়েড করতে পারেননি, সেখানে আমার অ্যাভয়েড করাটা তো বিলাসিতা। রানা সজোরে হেসে উঠল। সত্যি তো স্বভাবটা আর গেল না। নিজের লোভকে কি করে জাস্টিফিকেশন দিতে হয় তা তোর কাছ থেকেই শেখা উচিত। আজকে দুর্গানগর মিশন স্কুলের রিউনিয়ন, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের আহ্বান জানানো হয়েছে। কথা বলতে বলতে রনি আর রানা ওদের বিদ্যালয়ে উপস্থিত হলো। গাড়িটা বিদ্যালয়ের ভিতরে একটা বটগাছের তলায় রেখে বেরিয়ে এলো দুজনে। রনি আর রানা প্রাণ ভরে দেখল তার পাশটা। যেখানে গাড়িটা রেখেছে তার সামনে বিস্তৃত খেলার মাঠ। মাঠটাকে ঘিরে চারপাশে বিদ্যালয়ের বিল্ডিং রয়েছে। পরিবর্তন বলতে শুধু রংটা, আগে ছিল হলুদ, এখন আকাশি। দুজনের মুখেই একটা আলাদাই ভালো লাগার হাসি ফুটে উঠল। বটগাছটাও একই আছে। প্রাণ ভরে যখন ওরা ওদের শৈশব আর কৈশোরের ভালোবাসার জায়গাটা দেখছে, তখন বটগাছের পাতা কয়েকটি খসে পড়ল। রনি ওটা তুলল। আসলে আমাদের চিনতে পেরেছে বুঝলি, এই জন্য আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আসলে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছে কিনা প্রায় 10টা বছর, মাঝে আমাদের কাউকে দেখেনি, তাই আবেগে গাছের পাতা খসিয়ে জানান দিল আমাদের সে ভোলেনি। ওরা দুজন যখন আবেগে আপ্লুত, তখন পিছন থেকে একটা মেয়ের গানের গলা ওদের দিকে এগিয়ে এলো। এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে তোড়েঙ্গে ফির মগর এ সাথ না ছোড়েঙ্গে। পিছন ফিরেই দেখে দীপা, হলুদে আর কালোতে ডুরে কাটা হ্যান্ডলুম শাড়ি আর হলুদ রঙের ব্লাউজ, চোখে সানগ্লাস পরে ওদের দিকে গাইতে গাইতে এগিয়ে এসেই ওদের মাঝে ঢুকে পড়েছে। দুজনের কাঁধে হাত রেখে হাসি মুখে তাকিয়ে রইল। রনি আর রানার মুখেও হাসি। দীপাকে চিনতে বিন্দুমাত্র ভুল হলো না ওদের। দীপাকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো ওর ঝাঁকড়া চুল। আরে মিস দজ্জাল যে। দীপা রনির পিঠে একটা চাপড় মারল। ঠিক কি ডাকাত ছিড়ি, মেয়েদের সাথে কেমন করে কথা বলতে হয় তুমি জানো না চা? কাঁধ ঝাঁকিয়ে দীপার হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দীপার কাঁধে হাত রেখে রানা বলল, লজ্জা আর তোকে, ভালোই তো একটা বান্দা জুটিয়ে নিয়ে সুখেই আছো, একবার ডাকলিও না মাইরি। তবে তোর সাথে যে কি করে আছে। সহসা যেন কথাটা ঘুরিয়ে দিল দীপা। চল চল, এবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তোদের দেখে আমি তাড়াতাড়ি চলে এলাম, এবার তোদেরকে বগল দাবা করে নিয়ে চলে যাব। বিদ্যালয়টি অনেকটাই ছড়ানো। বিদ্যালয়ের অন্য একটি প্রান্তরে এই অডিটোরিয়ামটি করা হয়েছে। ওরা তিনজন সেই দিকেই এগোলো। অডিটোরিয়ামে ঢোকার মুখেই দেখা হয়ে গেল মিমির সাথে। একপাল বন্ধুদের সাথে সেলফি তুলছে। ওদের দেখেই ছুটে এলো। এ কাকা কাকিমা, আমি তো ভাবলাম তোরা বুঝি আসবেই না। চল চল চল, একটা সেলফি তুলি। তোর এই বাতিক, তোর এত ছবি আমার এফবিতে আসে না, মাঝে মধ্যে বিরক্ত লেগে যায়। কি আর করবো কাকা, সময় পেলে একটু টাইম পাস করি। এই আমার সুন্দর দেখে একটা ছবি তুলে দিস তো, কতদিন ডিপিটা চেঞ্জ করা হয়নি। মিমি একটু খাওয়া দাওয়া কর বুঝলি, যা পাতলা হচ্ছিস তুই, এরপর কোন দিন পাতাসে মিলিয়ে যাবি। ভালো তো, ভূত হয়ে তোদের জ্বালাবো। এবার ভেতরে চল, অনুষ্ঠান শেষ না হয়ে যায়। ওরা কথা বলতে বলতে অডিটোরিয়ামে পৌঁছে গেল। ওদের একটু দেরি হয়েছে। নাচ চলছে মঞ্চে। ওরা একটা রোতে গিয়ে পাশাপাশি বসলো। নাচটা শেষ হতেই হাততালি পড়ল। সঞ্চালক হিসেবে যে উঠে এলো তাকে দেখে তিনজনে মিলে চমকে উঠল। দীপা রনির পাশে বসেছিল। ওই প্রথমে বলল, আরে এই ওটা মানবী না? রানাকে খোঁচা মেরে বলল, কিরে চিনতে পারছিস? তোর প্রথম আর শেষ প্রেম মানবী দত্ত। রানা যে ঠিক বুঝতে পারেনি তা নয়, আসলে বুঝতে চায়নি। মানবীকে দেখে ওর মনে হলো সেই বয়ঃসন্ধিকালের প্রেম।
ওটা কি আদৌ প্রেম ছিল নাকি শুধু ভালো লাগা? আর প্রেমটা তো হয়েছিল বন্ধুদের জন্য। ক্রমাগত তাদের নিয়ে রাগানো, এক কথা কানের কাছে ঘ্যান ঘ্যান করা, মানবীকে দেখে সেই কথাই মনে পড়ছিল রানার। আজকে মানবী শান্তিনিকেতনের কাঁথা স্টিচের সুন্দর একটা শাড়ি পরে আছে, খোপাটাও পরিপাটি করে করা, তাতে আবার হলদে রঙের কতগুলো নাম না জানা ফুল লাগানো। কাঁধে শান্তিনিকেতনের কমলা রঙের কাজ করা বাটিকের উত্তরীয়। মানবী এক এক করে পুরো অনুষ্ঠান যথাযথভাবে পরিচালনা করে অনুষ্ঠান শেষ করল। রনি আনন্দে লাফিয়ে উঠল। এইবারে আসল কাজ, খানা পিনা। আসলে যার জন্য আসা আর কি। তুই শোধরালি না, আর খালি খাই খাই হাঙর কোথাকার। অডিটোরিয়ামের আরেকটা হলে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, এলাহি আয়োজন। এতে বেশ খুশি রনি। পুরো ঘরে প্রাক্তন ছাত্রছাত্রী আর শিক্ষক শিক্ষিকাতে ভর্তি। দীপাকে ওরা খুঁজে পাচ্ছে না, কোথায় গেল জিজ্ঞাসা করাতে রানার প্রশ্নের উত্তরে রনি বলল, আরে ও অমনি, দেখ কোনো প্রাক্তন প্রেমিককে দেখতে পেয়েছে, দিয়ে দেখা করতে গেছে, খুঁজে দেখ একটু, তাহলেই দেখতে পাবে। একটা টেবিল ফাঁকা হতেই ওরা দুজন নিজেদের খাবার নিয়ে ওখানে গিয়ে বসলো। ওর স্বভাবটা এখনো গেল না। স্কুলে কতজনের সাথে প্রেম করেছে বলতো, কিন্তু এখন তো বিয়ে থা হয়ে গেছে, কোথায় একটু। সত্যি মেয়েটা আর শুধরালো না। তুই হয়তো জানিস না, ওর বরের সাথে ওর ঝামেলা চলছে। এখন তো শুনলাম বেশ কয়েক মাস ধরে বাপের বাড়িতে চলে এসেছে। দেখ গা, নির্ঘাত কোনো মরদের পাল্লাই পড়েছে। রানা শুধু হাঁ করে শুনল। রনি একদম চেঞ্জ হয়নি, ওর কাছে বরাবরই এমন হাড়ির খবর থাকতো। আজ এত বছর পরেও ও যেকে সেই রয়ে গেছে। এই যে দেখ দেখ কাকে ধরে এনেছি। রানা শুধু দেখল দীপা যাকে ধরে আনছে সে হলো তার ছোটবেলার স্মৃতি মানবী। সেই একই আছে, এই 10 বছরে একটুকুও বদলায়নি। কোনো এক অদৃশ্য জাদু বলে নিজেকে যেন আটকে রেখেছে। যত কাছে আসছে মানবী, ততই যেন বুকটা দুরু দুরু করছে। এ এমন এক অনুভূতি যেটা আমি নিজে কথক, যে কিনা আপনাদের কাছে অন্যদের ভেতরটাও বর্ণনা করি, কেউ আপনাদের বোঝাতে পারছি না। এই প্রথম হলো আমার সাথে এমন। হয়তো সব অনুভূতিকে এত সহজে ভাষায় বা লিখে বোঝানো যায় না, তাই আমি কথক হয়ে সেই ধৃষ্টতা আর দেখাচ্ছি না। দেখাই যাক কোন দিকে ধায় আমাদের এই চরিত্ররা। রানা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মানবীর দিকে। ক্রমশ সে এগিয়ে আসছে দীপার সাথে। দীপা যেন নিয়তি, আর মানবী যেন কোনো এক জন্মের অতীত। নিয়তি আজ দীপার বেশ ধরেছে, তার অতীতকে কাছে নিয়ে আসছে। দেখ কত কষ্ট করে ধরে আনলাম মামনিকে। অনুষ্ঠান শেষে কোথায় ফুরুত হয়ে গেছিল কে জানে। অবশেষে হাতে নাতে ধরলাম, ধরেই পাকড়াও করে নিয়ে এলাম। কিছুতেই আসতে চাইছিল না মালটো। মানবীর মুখে যেন একটা হাসি আঁকা রয়েছে, সেই ঠিক আগের মতোই। রানার যেন কোথায় একটা ঘোর লেগেছে। একটা কথা বল, বিকেলবেলা আমরা গল্প দাদুর কাছে যাচ্ছি কিনা? অফকোর্স, সেটা আবার বলার কি আছে। মানবী এগিয়ে এলো রানার দিকে, হাত বাড়িয়ে বলল, কিরে আছিস কেমন? প্রথমে একটু থতমত খেয়ে গেছিল রানা। ও ভেবেছিল মানবী হয়তো কথাই বলবে না ওর সাথে। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে রানাও হাতটা বাড়িয়ে দিল। দুজনে করমর্দন করল। এই চলে যাচ্ছে একরকম আর কি। সেই এক থেকে গেলি, তবুও সোজাসুজি বলবি না যে ভালো আছি। আফটার অল বাঙালি তো, স্বভাবটা আর যাবে কোথায়। সেই আর কি, যাক ভালো আছিস জেনে ভালো লাগলো। আচমকা রনি সিটি দিয়ে উঠল। ওরা চমকিত হয়ে তাকালো। পুরোনো চাল ভাতে পারে, আজ তার হাতে নাতে প্রমাণ পেলাম যে। কি উল্টোপাল্টা বকছিস? না কাকা, উল্টোপাল্টা বললে হবে? যেই দেখা অমনি পুরনো প্রেম জেগে গেল। বাবা, বুঝলি, এই সবই আর্থিং এর কামাল। কি যা তা বকছিস? শোন,
কোনো জাতা নয়। এখনো নিজেরাই দেখ কেমন তোরা হাতে হাত ধরে আছিস। রানা ও মানবী দেখল সত্যি এখনো তারা হাতে হাত রেখে আছে। এ রনি, তুই না মুখ খুঁজছে বামন, যা যা গিয়ে মন্ত্রটা পড়ে দে। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, ওম মঙ্গলম গরুড়ধ্বজ, শ্রী গণেশায় নমঃ, জয় হয়ে জয় হয়ে জয় হয়ে। চুপ কর, কেউ দেখলে কি ভাববে বলতো? মিলিয়ে নিস, তোদের আবার প্রেম হবেই। মিমির ফোন বেজে উঠল। মিমি ফোনটা ব্যাগ থেকে বার করতেই দেখলো হ্যারি। এই তোরা না একটু কথা বল, আসলে আমার একটা জরুরি ফোন এসেছে, আমি এখনই আসছি। মিমি আড়ালে চলে এল। পিছনে ঘুরে একবার দেখে নিল কেউ দেখছে কিনা। কেউ দেখছে না দেখে একটু নিশ্চিন্ত হয়ে ফোনটা ধরল। প্লিজ সেন্ড মি 5K না। কেন? ওই অ্যাশ না কি জানো নাম, তার সাথে দেখা করতে যাবে? তোমার ফুর্তির টাকা আমি কেন জোগাবো? আমি ওই অ্যাশের পেছনে ক্যাশ ঢালতে পারবো না। ও কাম অন, এই পুরোনো দিনের বাংলা সিনেমার মতো ঘ্যান ঘ্যান করো না তো, তাড়াতাড়ি পাঠাও। আমি পারবো না। কি পেয়েছো কি আমাকে? ওকে ওকে ফাইন, তাহলে আজ থেকে তুমি একদিকে আমি একদিকে, দ্যাটস ইট। ফোনটা কেটে গেল। কান থেকে ফোনটা নামিয়েই কাঁদতে লাগলো মিমি। কেন যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না। কিছুক্ষণ কেঁদে মনটা হালকা হলো মিমি। ফোনটা বার করে 5,000 টাকা পাঠিয়ে দিল হ্যারিকে। ফোনটা ব্যাগের ভেতর রাখতে যাবে অমনি হ্যারির মেসেজ। Thanks yaar. I know you love me so much. Come back soon. মোবাইলের ক্যামেরা খুলে নিজেকে একটু ঠিকঠাক করে নিল। হাসি মুখে বেরিয়ে এলো মিমি। এগিয়ে এলো দীপা আর মানবীর দিকে। আরে কোথায় গিয়েছিলিস কোথায়? আরে ওই বাড়ি থেকে একটু ফোন এসেছিল। নিস্তারিণীর মুখটা ভার, বোঝাই যাচ্ছে রেগে আছে। হারাধন বাবু অনেকক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিলেন। নিস্তারিণী রাগে গজগজ করতে করতে সারা ঘর পায়চারি করছেন। আমাকে না বলা, আমাকে? এত বড় সাহস! আমারই ভুল। মাস্টার মশাই বলে খুব সম্মান দিয়েছি, আর নয়। আমি এই অপমান আর নিতে পারছি না। চলুন হারাধন বাবু। নিজের ডাক পেতেই অমনি তড়িঘড়ি করে নিস্তারিণীর সামনে এসে হাজির হলেন হারাধন বাবু। হ্যাঁ বলুন ম্যাডাম। আপনি নজর রাখুন এই পরিবারের ওপর। দেখুন তো কিভাবে জব্দ করা যায়, আর টাকা নিয়ে ভাববেন না। ও নিয়ে আপনি ভাববেন না ম্যাডাম। কালু এখনো দাড়ি কামাচ্ছে। বহুদিন তার দাড়ি কামানো হয়। দাড়িগুলো শক্ত হয়ে গেছে, খুর চালালে লাগছে। কালু চোখে সবসময় একটা কালো চশমা পরে, নীল রঙের ফুলহাতা শার্ট আর সাদা ধুতি পরে। তবে কালুর অপছন্দ শুধু তার মাথার ঝাঁকড়া চুল। কালুর নাপিত বন্ধু খুচলি খুব সাবধানে দাড়িটা ছেঁটে ফেলল, পরে ট্রিমার চালিয়ে পরিষ্কার করে ভদ্রলোক করে দিল। আয়নায় একবার দেখে নিল কালু। একদম পারফেক্ট। আরে তুই ছাড়া এমন যত্ন আমাকে কে করে বলতো? খুচলি হাসল। খুচলি বোবা, ছোট থেকে নয়। ও ক্লাস 8 পরপর 5 বার ফেল করে মনের আঘাতে বোবা হয়ে গেছে। বাবার ব্যবসাটাই তাই খুচলি বেছে নিয়েছে। এই আমায় কেমন লাগছে বলতো খুঁজলি? হেব্বি না? খুচলি হাতের ইশারায় আর মুখের অবদ্ধ ভাষায় তার বন্ধুকে যে খুব ভালো লাগছে তা জানালো। খুচলির ইশারা কালু বোঝে। খুচলিকে তাই ভয়ে কেউ চটায় না। আসলে কালু ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মারামারি, প্রচার, এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তির হয়ে জেলও খেটে দেয়। তাই খুচলি জানে কালুকে কেমন করে সাজাতে হবে। খুচলি আবার তার দুর্বোধ্য আওয়াজ করে কালুকে জানতে চাইল কালু হাতে কোনো কাজ নিয়েছে কিনা। না রে, বাজারটা খুব খারাপ যাচ্ছে। কেন, তোর হাতে কি কোনো খবর আছে? খুচলি একটু মুচকি হাসল।
পকেট থেকে একটা চিরকুট বার করে এগিয়ে দিল কালুর দিকে। কালু পড়ে হাসি মুখে খুজলির দিকে তাকিয়ে বলল, ওরে খুজলি রে, তুই না থাকলে যে কি হতো রে। চ, আজ তোকে বিরিয়ানি খাওয়াবো। চ, আজ থেকে কাজে লেগে পড়ি। স্কুলের সামনে নতুন একটা বড় 4 তলা গেস্ট হাউস হয়েছে। রনি, রানা, মিমি, দীপা আর মানবী ওখানেই উঠেছে। বিকেলবেলা রোদটা এখনো ভালো রকম আছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলো প্যান্ডেলের কাজ হচ্ছে। কোনো কোনো রাস্তায় হোর্ডিংয়ের জন্য রাস্তার দুধারে বাঁশ বাঁধা হচ্ছে। রনি আর রানার সামনে, পিছনে বাকিরা। হ্যাঁ রে, পুজো আর কতদিন? এই তো আর সপ্তাহ 3 বোধ হয়। এই পুজোতে বাড়ি যাওয়ার আগে পঞ্চমীর দিন আমরা ঠাকুর দেখতে যেতাম, মনে আছে? হ্যাঁ, আর রনির আধ ঘন্টা পর খিদে পেত। আজব তো, আরে পুজো মানেই তো খাওয়া দাওয়া। এবারেও কিন্তু মোগলাই এগরোল খাবো, বলে দিলাম। একদম, আর খাবো ওটা দাদুদের পাড়ার সবচেয়ে বড় পুজোর মাঠটাতে। ওটাই তো দুর্গানগরের বড় মা। প্রত্যেকবার আগে রনির সাথে লড়াই করে লঙ্কা দিয়ে রোল খেতে যাবে আর অবস্থা কেরোসিন করবে। ও মা, এত কিছু মনে আছে তোমার? কি গো সোনা, ডুবে ডুবে জলটা ভালোই খাচ্ছ। গাড়িতে সবাই হেসে উঠল। মানবী ও রানা লজ্জায় লাল হয়ে গেল। অবশেষে ওরা এসে পৌঁছেছে দাদুর বাড়ি। সত্যি সময় যে কত দ্রুত গতিতে এগিয়ে চলে। সেদিনের এই ছোট ছোট চারা গাছগুলো আজ এক একটা বড় বড় গাছে পরিণত হচ্ছে। ওরা যার কাছে এসেছে তার নাম দেবতোষ নাথ। এক সময় ওদের স্কুলেই গণিতের শিক্ষক ছিল। শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। মুখে সদা প্রাণবন্ত একটা হাসি খেলা করত। যখন রানারা এই স্কুলে ভর্তি হয় তখন তারা নিতান্তই ছোট। অঙ্ক কত মজা করে শেখা যায় তা ওরা এনার কাছ থেকেই শিখেছে। ওরা যখন ক্লাস 8, উনি তখন অবসর নেন। কিন্তু বিকেলবেলা ওরা যেত। অঙ্কর পর নানা রকম গল্প বলতেন তিনি। বিভিন্ন বিষয়ে তার জ্ঞান ছিল শেখার মতো। যখন ওরা স্কুল ছেড়ে চলে যায় তখন ওদের কষ্ট হচ্ছিল ওদের দাদুকে ছেড়ে যাওয়ার জন্য। রানা গ্রিলটা খুলল। একটা শব্দ করে দরজাটা খুলল। ভেতর থেকে একটা মহিলার গলা ভেসে এলো। কে কে এলো এখন? আমাদের কিছু লাগবে না। গ্রিলটা লাগিয়ে দিল রানা। আবার শব্দ করে বন্ধ হলো দরজাটা। সবাই বারান্দার সামনে এসে গ্রিলের ভেতর দিয়ে হাত গলিয়ে রনি কলিং বেলটা বাজাল। ও মানু, ও বাবা, তোরা এসেছিস? এ বাবা, আমি যে কি ভাবি না। আয় আয়, ভিতরে আয় সব, আয় আয়। অনেকক্ষণ তো থেকে বাইরে দাঁড় করে রেখেছি রে। এই দুপুরবেলায় সব ফেরিওয়ালাদের যে জ্বালাতন না, কি বলবো রে তোদেরকে। আয় 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 বাবা, সব ভিতরে আয়। সবাই ভেতরে ঢুক। বারান্দায় একটা জুতো রাখার ছোট কিন্তু 3 তাকের একটা র্যাক আছে। ওখানেই জুতো খুলে ওরা ভেতরে এলো। রানীমা আনন্দে আত্মহারা। বারান্দা পার করে একটা ছোট অথচ সুন্দর সাজানো গোছানো বসার ঘর। বেতের সোফা, চেয়ার আর সেন্টার টেবিল। দেওয়ালে কবিগুরুর ছবি দেওয়া কালো কাপড়ে একটা ওয়াল হ্যাঙ্গিং আর বাহারি জিনিসপত্র দিয়ে ঘরটা সাজানো। সবাই ভাগ করে বসলো যে যার মতো করে। রানীমা ভিতরের ঘরে গেল। এই মনে হচ্ছে না ছোটবেলায় ফিরে গেছে? কি ভালোই না ছিল বল দিনগুলো। কিছু কিছু জিনিস পরিবর্তন না হলেই ভালো, তাতে মনে একটা শান্তি আসে। রানার কথাটা কানে লাগল। কথাগুলো কি মানবীয়কে উদ্দেশ্য করে বলল, নাকি নিজের মনেই বলে ফেলেছে কথাটা? আর ভাবনার সময় পেল না রাত। রানীমা ঘরে ঢুকেছে একটা কাজের মাসিকে সাথে নিয়ে। তার হাতে একটা ট্রে, তাতে একটা চায়ের বড় চীনামাটির পট আর কয়েকটা কাপ প্লেট। সাথে রানীমার হাতের সেই ছোট নিমকি।
রনি এক মুঠো নিমকি তুলে নিল ট্রেটা থেকে। আচ্ছা হ্যাংলা, তো আমাদের দিবি না নাকি? সেই একই অভ্যেস করে গেছে, একটুও বদলায়নি, খালি খায় খায়। এই তোদের অত হিংসা কেন রে? আমার নিমকি খেতে ভালো লাগে সেই জন্য নিয়েছি, তোরা নে না, বারণ করেছে কে? এ এ এ ওর সামনে থেকে ব্লেকটা সরাতো, না হলে রাক্ষসটা সব সাবার করে ফেলবে। রানীমা হেসে উঠলেন। তোরা সব ছেলে মানুষই রয়ে গেলি রে, এত বড় হয়েছিস তাও তোদের ভাব গেল না। আর আর বকিস না তো রনিকে, বেশ ছাড় দেখিনি। আরও নিমকি আছে, নে, শেষ হলে আরও দেবো, হ্যাঁ এখন সব। এই পুজো আমের চলে এলেই মনটা কেমন নিমকি নিমকি করে। মনে আছে রানীমা, আমরা বিজয়ের প্রণাম করতে এলে ঠিক এইভাবেই মারপিট হতো নিমকি নিয়ে। আর প্রত্যেকবার আমার খাওয়া নিয়ে এরা দুজনাতে ঝগড়া করতো, ঝগড়ুটি কোথাকার। এমনই ছোটবেলার নানা ধরনের গল্প বেরিয়ে আসতে লাগে। সবার মুখে যেন আনন্দের বান নেমেছে। গল্প যখন একদম জমে গেছে, তখন একটা মেয়ে এসে দরজায় দাঁড়ালো। রোগা, লম্বা, শ্যামলা বড়, একটা পরিষ্কার চুড়িদার পরে আছে। রানীমা দেখতে পেয়ে বলল, চল, যার সাথে দেখা করতে এসেছিস এবার তাহলে তাকে দেখবি, চল। দুটো ঘর পার করে একটা বড় বারান্দা, তার সামনে বাগান, লাল কাপড় বিছানো রাস্তা, কিছুটা দূরে একটা বড় বাগান। ছাতার নিচে বসে আছে ওদের আদরের দাদু, যার জন্য তাদের শৈশব থেকে কৈশোর এক অদ্ভুত রূপকথায় কেটেছে। এক ঝলকে দেখলে মনটা যেন খারাপ হয়ে যায়। যাকে তারা দেখছে তিনি একজন অতি বৃদ্ধ মানুষ। এই 10 বছরে যেন কত বুড়ো হয়ে গেছে মানুষটা। দাদু বসে আছে একটা হুইল চেয়ারে। দূর থেকে তাদের ভালোবাসার মানুষটাকে দেখে সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রানীমা ওদের মনের ভাব বুঝতে পারলেন। মানুষটাকে তোরা দেখতে পাচ্ছিস, এটাই আশ্চর্য। 2 বছর আগে সকালবেলা পোস্ট অফিসে কি একটা কাজ আছে বলে বেরোলেন। আমিও এদিকে বাড়িতে নিজের ঘর সংসারের সমস্ত কাজ করছিলাম। হঠাৎ দেখি পাড়ার একটা ছেলে এসে খবর দিল উনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কোন মাসে হয়েছে? তখন ওই মে মাস। আমি তৎক্ষণাৎ যাই, ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। মাথায় রক্ত জমাট বেঁধে গেছিল। ডাক্তার বলল অপারেশন করতে হবে। অপারেশন করে ঠিকই ছিল কয়েক মাস, তারপর আবার বাড়াবাড়ি হয়। আবার ওকে হসপিটালে ভর্তি করলাম। ওই একই জায়গায় আবার অপারেশন। একই জায়গায় দুবার? ইস। হ্যাঁ, মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর আবার নতুন রোগ বাঁধে। ভুলতে শুরু করেছে সব, আর এখন কথাও বলে না। আমাকে ছাড়া তো আর কাউকে চিনতেও পারে না। দেখ তোরা ভিতরে গিয়ে যদি তোদেরকে একটু চিনতে পারে। ওরা সব দাদুর চারপাশে গোল করে হাঁটু মুড়ে বসলো। দাদু, ও দাদু, চিনতে পারছো? আমরা তোমার নাতি নাতনি গো। দাদু তাকালেন তাদের দিকে, দৃষ্টি ঝাপসা, শুধু চেয়ে রইলেন। মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। আমাকেও চিনতে পারছো না দাদু? আমি মিমি গো, দুদিকে ঝুঁটি বেঁধে আসতাম। কোনো লাভ হলো না। রানীমা মিমির কাঁধে হাত রাখল। কষ্ট পাস না, মানুষটাকে যে দেখতে পাচ্ছিস এটাই তো অনেক, বল। কোথায় উঠেছিস তোরা সব? এই তো স্কুলের গেস্ট হাউসে। ও, তাহলে তো ভালোই হলো রে, রোজ যখন খুশি দেখা করতে আসতে পারবি। একরাশ মন খারাপ নিয়ে বেরিয়ে এলো ওরা। যে মানুষটার জন্য তাদের ছোটবেলাটা এত ভালো কেটেছে, তাকে এমনভাবে দেখতে কারোর ভালো লাগছে না। বাইরের রাস্তায় সন্ধ্যা নেমেছে, রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে। একটা দুটো বাইক, সাইকেল পেরিয়ে যাচ্ছে রাস্তায়। রাস্তাটা ছিমছাম। কহাত অন্তর পৌরসভার বড় বড় ল্যাম্পপোস্ট, আর তার আলো পড়ছে রাস্তায়। এত প্রাণবন্ত একটা মানুষ হঠাৎ করে কি একটা হয়ে গেল না, বিশ্বাসই হয় না। সত্যি, কোনোদিন এমনভাবে যে দেখতে হবে ভাবতেই পারিনি। আসলে আমরাই এর জন্য দায়ী, কোনো খোঁজ খবরই রাখিনি। আরে আমাদের সমাজটাই তো তাই, জন্ম হতে না হতেই জীবন যুদ্ধে নামিয়ে দেয়। তোরাই বল, আমরা নিজেদের মধ্যে কতবার দেখা করি বা কতবার ফোনে কথা বলি। আমি ফরেনে থাকি, ওখানে একটা গবেষণা করছি। রানা আইটি সেক্টরে কাজ করে, মিমি কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করছে। দেখ আমাদের মানবী, ও কী করছে, ও অঙ্কের দিদিমণি।
এনজিওতে চাকরি করছে দীপা। তাহলে তোরাই বল আমরা কখন যোগাযোগ করব, কখনই বা দেখা করব, বল। সবাই রানীর 4 চাকাতে উঠতে যাবে, আর অমনি রানীমা বাইরে বেরিয়ে এসে ডাকলো, ওরে দাঁড়া 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 দাঁড়া, তোদের একটা কথা বলার আছে। কি গো? কালকে আলমারি পরিষ্কার করতে গিয়ে বুঝলি, এই দেখ কি পেলাম, তোদের গ্রুপ ফটো রে, ছোটবেলাকার। রানীমা ছবিটা ওদের দিকে বাড়িয়ে দিল। ছবিটা রানা ধরল। সবাই রানাকে গোল করে ঘিরে দাঁড়িয়ে ছবিটা দেখল। রানা আর রনি ফুটবলের জার্সি পরে, এবং রানার ডান হাতে ফুটবল। রনি রানার বাম কাঁধে নিজের ডান হাতে ভর দিয়ে দাঁড়িয়ে। মিমি সামনে বসে একটা ফ্রক পরে। দীপা আর মানবী চুড়িদার পরে যথাক্রমে রনি আর রানার পাশে দাঁড়িয়ে। সবার মুখেই হাসি খেলে গেল। মন দিয়ে ওরা ওদের ছেলেবেলাটা দেখছে। রানীমা ওদের মুখের দিকে এক ঝলক দেখে নিয়ে বললেন, কাল আসবি, আর একটা জিনিস দেখাবো তোদের, তাড়াতাড়ি আসবি কিন্তু বিকেলবেলা। বলতে পারিস ওটা আমার আর তোদের দাদুর অমূল্য সম্পদ। আমাদের তো ছেলে পিলে নেই, ওটা তোদেরই দিয়ে দেব। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল মানবী। হ্যাঁ গো রানীমা, তোমাদের পাশের মাঠটাই পুজোর কোনো তোড়জোড় দেখছি না যে। ওই মাঠটা নিয়ে যত অশান্তি, নিস্তারিণী ঘোষ আমাকে জ্বালিয়ে মারছে ওই মাঠটার জন্য। পুরো কথাটা বললেন রানীমা। আমরা কথা বলে দেখব, যদি বোঝাতে পারি। মনে হয় না পারব, তবে চেষ্টা করতে তো আর দোষ নেই। ওরা গাড়ি করে রওনা দিল। আড়াল থেকে ওদের ওপর নজর রাখছিল খুঁজি। রানীমার বাড়ির পাশে গাছের ফাঁক দিয়ে ওদের সব কথা শুনেছে সে। হারাধন বাবু নিজের বাড়িতে নিজের রুমে বসে আছেন। ঘন ঘন নিজের মোবাইল ফোনটা দেখছেন আর ঘরময় পায়চারি করছেন। হারামজাদাদের ফোন করতে কতক্ষণ লাগে কে জানে। পই পই করে বললাম তাড়াতাড়ি খবরটা দিবি, দেখো গা নিঘাত মদ খেয়ে উল্টে পড়ে আছে। এমন সময় ফোনটা বেজে উঠল। হ্যালো। হুম হুম আচ্ছা, দারুণ খবর, এটারই সুযোগেই ছিলাম। এবার আমি যা বলবো পড়ে যা। রানীমার বাড়ি থেকে বেরিয়ে ওরা সোজা গেল নিস্তারিণী ঘোষের পার্টি অফিসে। সন্ধ্যা তেমন হয়নি, ঘড়িতে মোটে 6টা। দরজার বাইরে নিস্তারিণী ঘোষের হাত জোর করে দাঁড়ানো বড় বড় দুটো ব্যানার, নিচে লেখা মানুষের কাজে মানুষের পাশে। ছোট্ট বাড়ি, বাইরে এক ছোকরা দাঁড়িয়েছিল। ওকে বলাতে ওই ছোকরা ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘরে ঢুকলেন নিস্তারিণী। পোস্টারে যেমন দেখছে ঠিক তেমন নিজের চেয়ারে বসলেন নিস্তারিণী। বলুন, আপনাদের কি সেবা করতে পারি? শুনলাম আপনি নাকি বড় মাঠটাতে কনস্ট্রাকশনের কাজ করাবেন। হ্যাঁ, ঠিক জানেন। এতে অসুবিধা কোথায়? আপনারা সাংবাদিক বা বিরোধী দলের লোক নাকি? না, আমরা এখানকার স্কুলেই পড়েছি। আসলে এখানে তো বাচ্চাদের খেলার জন্য কোনো বড় মাঠ নেই। ওখানে কথাটা শেষ হবার আগেই হাত তুলে থামিয়ে দিল নিস্তারিণী। টেবিলে ঝুঁকে পড়ে বললেন, দেখুন, এখনকার বাচ্চারা মাঠের খেলার থেকে ফোনে খেলতে বেশি ভালোবাসে। এখন ফোন নিয়ে রিল বানায়, নানান রকম ভিডিও বানায়, কিন্তু খেলাধুলো করার জন্য মাঠে যায় না। তাই ওখানে শপিং মল আর মন্দির হলে অনেকের রুটি রুজির জোগান হতো। কিন্তু পুজো, এ মাঠে তো দুর্গা, কালী আরো ছোটখাটো পুজো হয়, সেগুলোর কি হবে? দাঁড়ান, আপনাকে ব্যাপারটা বোঝাই। নিস্তারিণী তার টেবিলে থাকা ল্যাপটপ খুলে ওদের প্ল্যানটা দেখালো। বিশাল বড় প্রজেক্ট, সব রকম দেবদেবীই আছে। ওরা শুধু তন্ময় হয়ে দেখল। কি কেমন চমকে গেছেন সেটা তো আপনাদের মুখ দেখেই বুঝতে পারছি। আর আমার বিরুদ্ধে কোনো নালিশ নেই তো? আছে, আপনি আসল কথাটাই বুঝতে পারছেন না। আপনি তো খেলার। নিস্তারিণী হাত তুলে থামিয়ে দিল মানবী। টেবিলে ঝুঁকে পড়ে বললেন, আমাকে বেশি শেখাতে আসবেন না, যান। ওরা চুপচাপ চলে এলো। গাড়িতে বসেছে, সবার মুখ গম্ভীর।
আমরা হেরে গেলাম। আবার ক্ষণিকের নিস্তব্ধতা। কি করবি? এদের সাথে পারবি? আচ্ছা, আধুনিকতার ধাক্কায় সব এইভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে? রানিমাকে কথা দিয়েছি যখন, আমাদের কিছু একটা করতে হবেই। যথেষ্ট রাত হয়েছে, সবাই রাতের খাওয়া দাওয়া সেরে যে যার রুমে চলে গেছে। রনি রুমের মধ্যে ঢুকে বিছানায় নিজেকে এলিয়ে দিল। যা বলবি বল, আজকে রাতের খাওয়াটা কিন্তু দারুণ হলো। এমন হতে থাকলে আমি আর বিদেশ যাচ্ছি না বাবা। চ ঘুমাই এবার। রানা খাটের সামনে চেয়ারে বসল। রনির কথাতে মুচকি হাসল। সে কি রে, লোকে বিদেশে যাওয়ার জন্য মরে যায় আর তুই এমন কথা বলছিস? আরে ধুর, ঘেন্না ধরে গেল, ভাল লাগছে না আর। ও বিদেশে থাকি বলতেই ভালো লাগে, পরের বাড়ি কি আর আপন হয় রে? আমি ভারতে আসার জন্য মরে যাচ্ছি। তো তুই এখন কি করবি? ঘুমোবি নাকি বই পড়বি? না, তুই ঘুমো, আমি একটু বারান্দায় হেঁটে আসি। হ্যাঁ যাও, যদি একটু মনুর সাথে দেখা হয়। হ্যাঁ, কবে কি ছিল তাই নিয়ে তোরা পারিসও বটে বাপু। রনি নিজের ভাত ঘুম দেওয়ার জন্য প্রস্তুত হতে বাথরুমে ঢুকল। রানা করিডোরে এসে দাঁড়াল। করিডোরটা এখন অন্ধকার, নিস্তব্ধ। স্কুলের মাঠের ল্যাম্পপোস্টের আলোতে কিছুটা আলো আসছে। এদিক ওদিকে দেখে পকেটের ভেতর থেকে সিগারেট আর লাইটারটা বার করল। আজ সারাদিন একটাও খায়নি। মুখে সিগারেটটা ধরে লাইটারটা জ্বালতে যাবে, অমনি একটা গুনগুন ভেসে এলো। বাদলো তোমার আলোর বেনু মাতলো রে চেনা গলা, কোথা থেকে একটা মনোরম বাতাস বইছে। রানা সিগারেটটা পকেটে ঢুকিয়ে রেখে গানের শব্দটাকে অনুসরণ করে এগিয়ে গেল উত্তর দিকে। করিডোরটা কিছুটা বাঁক নিয়ে আবার লম্বা প্যাসেজ ধরেছে। রানা এবার দেখতে পেল গায়িকাকে। একটা পিলারে হেস দিয়ে চোখ বুজে গান গাইছে, মানবী। রানা কিছুক্ষণ শুনল। মনে পড়ে গেল অতীতের কথা। শেষ দিনে এমনই একটা সময়ে গান গেয়েছিল মানবী। সেদিন দুজনাই কেঁদেছিল। মানবী মনে হয় কারোর উপস্থিতি টের পেয়ে চোখ খুলল। গানটা থেমে গেল। রানা অস্বস্তিতে কি করবে ভেবে পেল না। শেষমেশ মানবী নীরবতা ভাঙল। কিরে, অমন চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? রানা একটু হেসে এগিয়ে গেল। না, আসলে তুই নিজের মনে গান গাইছিলি তো, তাই তোকে আর ডাকিনি। এখনো ভালো গান জানিস তো, রেয়াজ করিস তার মানে? ধুস, সময়ই পায় না, বাড়ি আর অফিস করতে করতেই। আচ্ছা, জীবনে কে এলো নাকি? হ্যাঁ, অনেকে। সংসার যে কি জিনিস না, হাড়ে হাড়ে টের পাচ্ছি। কত দায়িত্ব, নিজের জন্য সময়ই বের করতে পারি না। মানবী মুচকি হেসে মাঠের দিকে তাকাল। আমারও সেম সিচুয়েশন। বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য মরে যাচ্ছে। করে নে, আর কি। আসবে আসবে আমার বিয়েতে পাত পেরে ভোজ খেতে। মনে পড়বে না আমাদের অতীত? মনে হবে না যাকে একদিন কি হবে আর ভেবে? কিছু কি ছিল? আমিও ভাবি, জানিস তো, তোকে কত জ্ঞান দিতাম। মানবী দেখল সামনের মাঠের বেঞ্চে বসে মিমি কাঁদছে, পাশে দীপাও বসে। তবে এটা বোঝা গেল দুজনের কেউই ভালো নেই। চল তো দেখে আসি। ওরা দুজনে নিচে নেমে এলো। মিমি এখনো কেঁদে চলেছে। মানবী আর রানা ওদের পাশে এসে দাঁড়াল। দীপা আর মিমি দুজনাই তাকিয়ে দেখল। মানবী মিমির কাঁধে হাত দিয়ে বলল, কি হলো রে? তোরা অমন করে কি করছিস এখানে বসে? মিমি চোখের জল মুছতে মুছতে বলল, না না, কি আবার হবে, এমনি। জানিস তো আমি একটু ছিচকাঁদনে। ও আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি ঠিকই আছি। দীপা এতক্ষণ মুখ নামিয়েছিল, এবার মুখ তুলল মিমির কথা শুনে। আর চেপে যেতে হবে না,
এই করেই আমরা শেষ হয়ে গেলাম। আর কেন? এত বছর পর যখন আবার এক হওয়ার সুযোগ পেয়েছি, আর লুকোস না। এই জটিলতাই আমাদের শান্তির দফারফা করে দেবে। বলেই দে, এদের সামনে আবার লজ্জা কি? দীপাদের বেঞ্চের মুখোমুখি আর একটা বেঞ্চ আছে, ওতে বসলো মানবী আর রানা। যা হয়েছে খুলে বলতো। ঠিক তাই, আমি তোদের সাথে আলাপ হওয়ার পর থেকে দেখছি তোরা কেমন একটা করছিস। হ্যারির সঙ্গে মিমির অদ্ভুত সম্পর্কের কথাটা শুনল সবাই। কেমন করে হ্যারি ওর ভালোবাসা নিয়ে খেলেছে। তাহলে বেরিয়ে আসছিস না কেন? সত্যিই তো, তুই কেন সহ্য করবি? কারণ আমি বোকা। পরিবারের দায় সামলাতে সামলাতে পাথর হয়ে গেছিলাম, আর ভুলেই গেছিলাম নিজেরও একটা স্বাধীনতা বলে কোনো বস্তু আছে। কোম্পানির পেছনে যখন খেটে বাড়ির দায় নিতে হিমশিম খাচ্ছি, তখন হ্যারি আমার জীবনে এক মুক্ত বাতাস নিয়ে আসে। কিন্তু কথাটা শেষ হলো না, পেছন থেকে একজন বলে উঠল, তোকে তো আমি বারণ করেছিলাম, মিমি যাস না। তুই কি শুনেছিলিস? সবাই চমকে তাকিয়ে দেখ। রানা আর মানবীর পিছনে রনি না জানি কখন এসে দাঁড়িয়েছে। তুই ওকে বারণ করেছিলিস? কিভাবে? আরে ফেসবুকে ওর সাথে কথা হতো, ফোনে একদিন বারণ করেছিলাম ওকে। এবার তোর ব্যাপারটা খুলে বলতো দীপা। আমি ভদ্র মেয়ের মতো বাবা মায়ের দেখে দেওয়া পাত্রের সাথে বিয়ে করেছিলাম। দাদুর তখন এই যাই অবস্থা, তাই তাড়াহুড়ো করে বিয়ে ঠিক হয়ে গেছিল। তোর বাড়ির থেকে এটাই এক্সপেক্টেড। বড্ড সেকেলে। আচ্ছা বাদে, তারপর? আমার বরের নাম দেবরঞ্জন সামন্ত। কে? ডিসিপি দেবরঞ্জন সামন্ত? হ্যাঁ, ওই। আরে লোকটার তো দারুণ নাম ডাক, ওর মতো বুদ্ধি পুলিশে খুব কম লোকের আছে। ওটা বাইরে থেকে অমন লাগে, কোনোদিন আমাকে সময়ই দিল না, আর পান থেকে চুন খসলেই অশান্তি। এখন তো শুনছি। আচ্ছা, ওই তোর বরের কি যেন একটা নাম? হ্যাঁ, ওই স্নেহা নামের কার সাথে? হ্যাঁ, আমি যখন জানতে পারি ওকে জিজ্ঞাসা করেছিলাম। ও বলেছিল আমার মানসিকতা নাকি নিচু, ইচ্ছা না করলে ওকে ডিভোর্স দিতে পারি। তাই তুই? স্কুলের রিইউনিয়ন শুনে চলে আসি, ভাবলাম যদি ওর একটু। কিন্তু আজ এফবিতে দেখি ওই মেয়েটার সাথে ছবি দিয়েছে। কিছুক্ষণ সবাই চুপ। কোনো এক রাত জাগা পাখি ডেকে উঠল। আমরা তেমন ছিলাম না। স্কুলে পড়াকালে কত আনন্দই না করতাম, গান গাইতাম, খেলতাম, মনে আছে? কত কিছুই না হয়ে গেল এই 10 বছরে। যারা একে অপরের কাছে কিছু লুকোতো না, তারাও। যে কদিন আছি সবাই আমরা খুব আনন্দ করব। কখন যে ভোর হয়ে গেল কেউ বুঝতেই পারল না। আকাশে পাখির কোলাহল, পাশে কোনো একটা মন্দিরে মঙ্গল আরতি, তার কাসর ঘণ্টার আওয়াজ আসছে। মানবী আকাশের দিকে তাকিয়ে বলল, শরৎ চলে এলো, দেখ আকাশে কেমন সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। কতদিন পরে মনে হলো যেন আকাশ দেখছি। আমরা কেমন হয়ে গেলাম না? সেই আর হব না। শরতের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। ফুলে একটা শিউলি ফুলের গাছ আছে, সারা রাত ধরে প্রচুর শিউলি ফুল পড়েছে মাটি। গাছের নিচটা কেমন সাদা হয়ে আছে। মিমি উঠে গিয়ে হাঁটু মুড়ে বসে এক মুঠো শিউলি ফুল তুলে নাকের কাছে ধরে ঘ্রাণ নিয়ে বলল, আহ, কতদিন পর শিউলি ফুল দেখলাম। বাকিরাও উঠে এসে ওইভাবে বসলো মিমির চারিদিকে। এখন তো দেখাই যায় না। শিউলি ফুল মানেই তো পুজো এসে গেল। এখনো প্রকৃতিই জানান দেয় রে, মা আসছে। শুধু আমরাই তার নজর করি না। চল রানীমার বাড়ি যায় হাঁটতে হাঁটতে। চল অজয় গিয়ে কাশফুল দেখে আসবো। ওরা যখন দাদুর বাড়ির প্রায় কাছে চলে এসেছে, তখন একটা গাড়ি ধুলো উড়িয়ে ওদের পাশ দিয়ে চলে গেল। আর ধুলোটা একটু কাটতেই, ধর ধর ধর, ওদের ধর, ওরা পালাচ্ছে পালাচ্ছে, ওরা চুরি করে নিয়ে পালাচ্ছে। কথাটা কানে যেতেই ওরা হন্তদন্ত হয়ে রানীমার কাছে এলো। কি হয়েছে? ওরা কারা? ওরা কারা? হতে যা মূল্যবান সম্পদ ছিল তা দিনে দুপুরে চুরি হলো। কি ছিল ওর মধ্যে? তোর দাদুর বেঁচে থাকার রসদ, যেটা ওকে বাঁচিয়ে রেখেছে। আর বুঝি তোদের দাদু। এই সময় পুটিকে
হাঁপাতে হাঁপাতে এগিয়ে আসতে দেখে রানীমা সন্ত্রস্ত হয়ে পড়ল। কি রে তুই? পুঁটি এত হাঁপাচ্ছে যে কথাই বলতে পারছে না। হাতটা শুধু দূরে বাইরে থেকে দাদুর ঘরের দিকে দেখিয়ে দিল। দাদু কি আরো অসুস্থ হয়ে পড়েছে? পুঁটি মাথা নেড়ে সায় দিল। তখনই সবাই ছুটতে ছুটতে গিয়ে দাদুর ঘরে ঢুকল। ঘরটা লণ্ডভণ্ড। চুরি যে হয়েছে তা দেখলেই বোঝা যায়। ভর দুপুরে চুরি এখন যেন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দাদুর বাড়াবাড়ি দেখে ওনাকে হসপিটালে পাঠাতে হলো। রানীমা আছে দাদুর সাথে। রানারা ফিরে এসেছে। তবে রানীমার বাড়িতে সবাই বাগানে বসে। সত্যি বাবা, ধীরে ধীরে সব পাল্টে যাচ্ছে। আমি নিশ্চিত ওই নিস্তারিণী করিয়েছে চুরিটা। তা অবশ্য অস্বীকার করা যায় না। যেভাবে ওনার বাড়িটার দিকে নজর, তাতে বিচিত্র কিছু নয়। চল ওনার সাথে কথা বলে আসি। দুর্গানগরের বাইরে অনেকটা জায়গা ফাঁকা, জঙ্গল বলা চলে। রাতের বেলায় অসামাজিক কার্যকলাপে ডেরা হয়ে ওঠে এই জায়গাটা। রানা, দীপা, রনি, মানবীরা এখন ঘন জঙ্গলের মধ্যে একটা বাড়ির বাইরে। ভেতরে একজন কথা বলছে। এই ভালো জায়গায় লুকিয়েছিস তো খুঁজলি? হ্যাঁ রে, খুব ভালো সময়ে কাজটা পাইয়ে দিয়েছিলিস রে। খুব টানাটানি যাচ্ছে। কি বললি? তুই থাকতে আমার চিন্তা কিসের? ঠিক সত্যি তুই আছিস বলে আমার কোনো চিন্তা নেই রে। বাগানের সুড়ঙ্গটা সত্যি বড় কাজের। এই সময় যদি একটু গান শোনা যেত মন্দ হতো না। কি বললি? এখন চুপ থাকতে হবে কদিন? বেশি মাতামাতি করলে বিপদ বাড়বে। হ্যাঁ ঠিকই বলেছিস রে। এমন সময় দরজায় টোকা পড়ল। খুচলি খুব সাবধানে দরজাটা খুলে দিল। যার অপেক্ষায় তারা বসেছিল সেই এসেছে। কিরে, তোদের কোনো অসুবিধা হয়নি তো? ও নিয়ে তুমি চাপ নিও না বস, সব হয়ে গেছে মায়ের কৃপায়। জয় মা। শোন, এ কদিন সাবধানে থাকবি তোরা। কোথাও আবার গান শুনতে চলে যাস না যেন। নিস্তারিণীর সামনের চেয়ারে রানা, মানবী, দীপা, মিমি, রনি বসে। আমি বলছি তো আমি চুরি করিনি। আর যেটা করিনি সেটার দায় আমার উপর চাপাচ্ছেন কেন বলুন তো? কারণ আপনি হুমকি দিয়ে এসেছিলেন। আপনি বলেননি যে কি করে কাজ আদায় করতে হয় আপনার জানা আছে? তার মানে যে আমি চুরি করেছি এটা তো প্রমাণিত হচ্ছে না। আপনার স্বপ্ন পূরণের জন্য এখনো অনেক মাঠ দুর্গানগরে আছে। অনেক সময় ধরে আপনাদের বাজে কথা শুনে যাচ্ছি। আর না, আপনার মুখস্থ আমি খুলবই। দুদিন কেটে গেল। এরই মধ্যে স্কুলের অনুষ্ঠানের শেষ দিন আগত। বড়মা কমিটির লোকেদের সাথেও কথা বলেছে ওরা। ওদেরও নাকি হুমকি আসছে এক আননোন নাম্বার থেকে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এত অসহায় লাগছে নিজেকে। এখন আর কি করবি? জানিস, ঠাকুমা বলতো মায়ের পুজো মা নিজেই করিয়ে নেয়। হয়তো মা চাইছে না। এফবিতে একটা ভিডিওতে শুনছিলাম, কলিতে রাবণ অসংখ্য আর রাম। কি অদ্ভুত দেখ, শরতের পুজো তো অকাল বোধন, কিন্তু আমরা একেই সত্যি ভাবি। তখন তো গ্রাম বাংলায় বসন্তকালে বসন্ত বা ওলা ওটায় প্রচুর লোক মরে যেত, এই জন্যই শরতে পুজো। আর এই বুদ্ধিটা কাশিরাম দাসের। মিমি আর রনি একটু বেরিয়েছিল। ওদের গাড়ি আসার শব্দ পেয়ে পিছন দিকে তাকিয়ে দেখল গাড়ি থেকে নেমে মিমি আর রনি ওদের দিকে ছুটে আসছে। কি হলো রে? আরে শহর জুড়ে বিরোধী পক্ষরা নিস্তারিণী ঘোষের নামে বদনাম দিচ্ছে, দেওয়াল লিখন করছে, পোস্টার ছড়াচ্ছে। কি বলিস? এই দেখ, আমি ভিডিও করেছি। ওরা দেখল সেই ভিডিও। আবার গাড়ি ঢুকল। গাড়ি থেকে নেমে এলেন নিস্তারিণী এবং হারাধন।
ওদের দিকে এগিয়ে এলো। আপনাদের কারা পাঠিয়েছে? কেউ পাঠায়নি। দেখুন, অহেতুক ঝামেলা আমার পছন্দ নয়। আমাকে চুরি আর কালচারাল বিরোধী বলে প্রচার করা হয়েছে। সামনেই ভোট, আপনাদের কার্যকলাপ কিন্তু সন্দেহজনক। তাই? আর আপনারা যে ভয় দেখিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছেন, তার কি? আমি কাউকে ভয় দেখাই না। আমি যদি বলি আপনারাই এখানকার লোকেদের উস্কাচ্ছেন, তাহলে? কোনো প্রমাণ আছে বলছেন যে? হাঁকা আওয়াজ দেবেন না একদম। আপনারাই যে নির্দোষ তার কোনো প্রমাণ আছে? আপনার ছেলেটাকে তো দেখলেই সন্দেহ হয়, ধূর্ত শেয়ালের মতো দেখতে। কি কি বলতে চাইছেন আপনি? এই যে মশাই, আমরা প্রমাণ করে দেবো এসব কাজ কে করেছে। পারবেন? বেশ, 2 দিন সময় দিলাম, না হলে চলুন হারাধন বাবু। ওরা চলে গেল। দীপা যেন কোথা থেকে একটা এলো, ওদের গাড়ি চলে যাওয়া দেখলো। পরে পুরোটা শুনে চিন্তায় পড়ে গেল। কি করে প্রমাণ করবে? একটা বুদ্ধি আছে, মিমিকে লাগবে এতে। আমি আমি কি করব? অধীরকে মনে আছে তোর? ওই জাম্ববানটা, ওই মিন, সেটাকে দিয়ে কি হবে? ও যা তোতলায়, ওর সাথে কথা বলতে বলতেই তো ভোর হয়ে যাবে। আরে দেখ না কি হয়। অধীরের ফোনটা বাজছে। বেশ কিছুক্ষণ বাজার পর, হ্যালো সোনা, আমি চিনতে পারছো? অধীর নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না, তবুও বুকে সাহস এনে বলল, হ্যাঁ পার্টি। তুমি হঠাৎ করে? শুনলাম আমার বাবুটা নাকি নিস্তারিণী ঘোষের দলে নাম লিখিয়েছে। হ্যাঁ, তুমি এত খোঁজ রাখো আমার। আমি তো এও জানি বাবু, তুমি কখন হাগুমুত্তু করো। ও মা, তাই? তুমি এত জানো? শোনো না বাবু, আমার না একটা খবর নেওয়ার ছিল। কি খবর? তুমি যা জানতে চাইবে তাই বলবো আমার থনাকে। কানু বেশ আনন্দেই আছে। খুজলিকে তাই মহা আনন্দে বলল, কি বলেছিলাম খুজলি? আমি সবাইকে তাক লাগিয়ে দেব। খুজলি যেন আনন্দ ধরে রাখতে পারছে না, সারা ঘর জুড়ে নেচে যাচ্ছে আর হাততালি দিচ্ছে। হ্যাঁ রে, একটু গান হবে না? হবে না একটু গান? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ রাম হরে 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 রাম হরে রাম রাম ওই দেখ খুজলি, ওদিকে নাম সংকীর্তন হচ্ছে। ডাক ডাক, ওদের ডাক। ওদের ডেকেছি জানলে বস রাগ করবে। আরে বস রাগ করবে না, কিচ্ছু হবে না ওসব, তুই ডেকে আন না। ওদের ঘরে ডেকে আনা হলো। কানু দেখল একজন গেরুয়া ধুতি ও গেরুয়া উত্তরীয় আর হাতে খঞ্জনি, ও অন্য একজন গেরুয়া কাপড় ও গলায় উত্তরীয়। দুজনের কপালেই শ্বেত চন্দন। তোমরা বষ্টম আর বষ্টমী নাকি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আগে হ্যাঁ, হরিবোল হরিবোল। আপনাকে অতি ভক্ত লোক মনে হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সত্যি তাই, হরে কৃষ্ণ। সত্যি দিব্যজ্যোতি দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। অন্যদিকে পাঁচিল পার করে কানুর ডেরায় ঢুকে পড়েছে মিমি, রনি আর দীপা। খবর অনুযায়ী বাড়ির পিছনের দিকে পুরো ঘরে রয়েছে রানীমার হারানো সম্পদ, ওদের দাদুর বেঁচে থাকার রসদ। টর্চের আলোতে খোঁজা চলছে। দেখ দেখ, ভালো করে দেখ, কি ধুলো। দেখ দেখ, ওদিকটা দেখ। আরে ভালো করে খোঁজ খোঁজ খোঁজ, ওদিকটা খোঁজ। হ্যাঁ, কিন্তু এখানে যা ধুলো। উফ, গাদা জিনিসে ঠাসা। প্রচুর খোঁজাখুঁজি করার সময় আচমকা মিমি টাল সামলাতে না পেরে একটা আলমারিতে ধাক্কা খেয়ে আলমারির মাথা থেকে একটা ধাতব জিনিস পড়ল। ওরে বাবা রে, এটা কি পড়লো রে? এই দেখ তো, এটা কি না দাদু নিজের জিনিসে তো নিজে
নাম লিখে রাখতো। তো টর্চের আলো দিয়ে দেখ না ওখানে আছে কিনা, দেখ ওটা দেখ ওটা কিনা। রনি আলোতে স্পষ্ট দেখলো ওদের দাদুর নাম লেখা। ইয়েস, আমরা পেয়েছি। দেখ তো খুলে ভিতরে কি আছে। আরে ওসব পরে হবে, আগে চল ওটা নিয়ে পালাই, তো পালাই। এমন সময় ঘরে লাইট জ্বলে উঠল। ওরা তাকিয়ে দেখে হারাধন বাবু আর তার পিছনে কানু আর মানবী। ও রানাকে ধরে আনছে খুচলি। তোমাদের ওপর প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল, তাই তোমাদেরকে আমি নজরে নজরে রেখেছিলাম। তার মানে আপনি নিশ্চয়ই আপনার ওই নিস্তারিণী ঘোষের হয়ে চুরি করেছেন? অত কৈফিয়ত আমি তোমাদেরকে দেবো না। কানু? হ্যাঁ বলুন। শোন, ওদের বাকি সাথীদের এই ঘরে ভরে রাখ, পরে বলছি কি করতে হবে। হারাধন চলে যাবে অমনি রানা বলে উঠল, অধীরের কাছ থেকে সব জানতে পেরেছেন তাই না? বুড়ো, তোমাদের বুদ্ধি আছে বলতেই হবে। ও আমার ছেলে, দুঃখ কি জানো, আমার মতো বুদ্ধিমান হতে পারল না। আচ্ছা তাহলে চলি। হারাধন বাবু চলে গেল। কানু বলল, তোদের বড্ড বার, তোদের এই বাড়াবাড়ি যে আমার পক্ষে খুব মুশকিল হয়ে পড়ছে। দীপা মিমির কানে কানে বলল, এ মিমি, তো স্পেশাল ট্যালেন্টটা অ্যাপ্লাই কর। আমাকে মাথায় একটু জোরে মারতো। দীপা মিমির মাথায় সজোরে একখানা চাটি মারল। কি নিজেদের মধ্যে এরই মধ্যে মারপিট শুরু করে দিলে? ও বাবা, বাবা গো, আমার এখানে খুব কষ্ট হচ্ছে বাবা, দেখো না আমার খুব খিদে পেয়েছে। মিমি কাঁদতে কাঁদতে কানুর পায়ের কাছে মেঝেতে এসে পড়ল। আমার মতো বাচ্চা মেয়েটাকে খেতে দেবে না বাবা? কানুর চোখ সহসা ছলছল করে উঠল। আমারও না তোর মতো একটা মেয়ে ছিল জানিস। ও বাবা, আমি তো তোমার মেয়ে বাবা, মরে আবার এসেছি তোমার কাছে। ও বাবা, থাক থাক, আরে কানাস না আমার, কানাস না। খুচলি কাপড়টা দে তো। খুচলি, এই খুচলি, মনে আছে তোর, মনে আছে কি ফুটফুটে ছিল আমার মেয়েটা? দুধ খাইয়ে দিতাম নিজে হাতে, মনে আছে তোর? বল না রে খুচলি, মনে আছে? খুচলিও কাঁদছে। এদের ছেড়ে দেবো, এদের ছেড়ে দে খুচলি, এরা বড্ড ভালো। দেখো বাবা, তোমার জন্য উপহার এনেছি। উপহার? কি মা, যা দিবি সেটাই আমি নিয়ে নেব। মিমি জামার পকেট থেকে বেশ কয়েকটা শিউলি ফুল দিল হাতে। এই না, ধরো মা দুর্গাই তোমার কাছে। কানু দু হাত পেতে শিউলি ফুলগুলো নিয়ে কাঁদতে কাঁদতে মাথায় ঠেকালো। আমি প্রতিজ্ঞা করছি আমি এই বাজে পথ ছেড়ে দেব। কাছাকাছি কোথাও শাঁখ বেজে উঠল। খুঁজলি, যা ওদের ঘরে নিয়ে যা বাবা, ওদের ঘরে নিয়ে যা, যা। ওরা কানুর ঘরে এসে বসলো। হঠাৎ হ্যারির ফোন। মিমি চুপ হয়ে গেল। এই, এবার তুই একটা জবাব দে তো, বেশি পেয়ে বসেছে। যদি ওর সামনে শক্ত না হোস, ও কিন্তু তোকে পেয়ে বসবে। আমি পারবো না, আমার হাত পাটা কেমন কাঁপছে। এই কিছুক্ষণ আগে হাইটার মিমিটা মরে গেল। মিমি ফোনটা ধরল। ও প্রান্ত থেকে হ্যারির কণ্ঠস্বর ভেসে এলো। কাল থেকে তোর কোনো ফোন নেই কেন? কিরে, কোনো ছেলের পাল্লায় পড়লি নাকি তুই? কি বলবে বলো? এই শোন না, 200 টাকা লাগবে, দে তো। দেব না, আর শুনে রাখো, আমার সাথে দ্বিতীয়বার আর যোগাযোগ করবে না। আর ইউ লস্ট ইওর মাইন্ড? কি বলছো সেটা তুমি জানো? হ্যাঁ, টাটা। যেখান থেকে পারো টাকা আদায় করো, আমি আর দেব না। বলেই ফোনটা কেটে দিল মিমি।
আমি পেরেছি, ইয়েস আমি পেরেছি। সবাই যেন আনন্দে ভেসে গেল। পরের দিন সকালে রানিমার বাড়িতে ট্রাঙ্কটা পৌঁছে দিল ওরা। রানিমা আনন্দে আত্মহারা। তোরা আমার গর্ব, ভগবান তোদের ভালো রাখুন। আমাদের কাজ এখনো শেষ হয়নি রানিমা। আবার কি কাজ? ওরা গেল নিস্তারিণীর অফিসে। সবাই মিলে নিস্তারিণীকে ধরল। আমরা পুজো করব। দেখো, তোমরা কিন্তু প্রমাণ করতে পারোনি যে চুরিটা আমি করেছি। কে বলেছে প্রমাণ নেই? রনি একটা ছোট বোতাম টেবিলে রাখলো। এটা কি? ক্যামেরা আর কালকের সব কীর্তিকলাপ এখানে আছে, যদিও আমি সব পেন ড্রাইভে লোড করে নিয়েছি। পেন ড্রাইভটা বার করে টেবিলে রাখলো রনি। আমি আগে দেখব, দাঁড়াও ল্যাপটপটা নিয়ে আসি। ভেতরের ঘর থেকে ল্যাপটপ নিয়ে এলেন নিস্তারিণী। পেন ড্রাইভ দিয়ে ঘটে যাওয়া সব ঘটনার মধ্যে একজনকে দেখে বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন। হারাধন বাবু, উনি? কি প্রমাণ হলো তো? সেই সময় হারাধন বাবু ঘরে ঢুকলেন, আর ওদের দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। এরা 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 এখানে কি করে? তার আগে বলুন, আপনি এসবের মধ্যে কিভাবে? আমি তো আপনাকে চুরি করতে বলিনি। না মানে ওই, আপনাকে আমি দল থেকে বহিষ্কার করলাম। আমি জানতাম আপনি আমায় কখনো উপরে উঠতে দেবেন না, তাই আমি এই পদক্ষেপ নিয়েছি। কি পেয়েছি আপনার জন্য করে? আপনি কি আমায় তাড়াবেন? আমিই চলে যাচ্ছি, তবে একটা কথা ম্যাডাম, আমি এর শোধ নেবই। হারাধন বাবু চলে গেলেন। নিস্তারিণী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আপনি তো হারলেন, তাহলে এবার আমাদের একটা কথা রাখতে হবে। নিস্তারিণী মুখ তুলে চাইলেন। কি? আমাদের পুজো করতে দিতে হবে। আর তো বেশি দেরি নেই, এর মধ্যে কি করে? আরে ওসব আমাদের ওপর ছেড়ে দিন। ধীরে ধীরে আবার সবাই মিলে কমিটির লোকেদের সাথে আলোচনা করে লেগে গেল পুজোর প্রস্তুতিতে। ঠাকুর বায়না দেওয়া হলো। এখন সারা শহরের আনাচে কানাচে শিউলি ফুল আর কাশ ফুলের মেলা। মানবী আর রানার মধ্যে আবার আগের মতো হয়ে গেছে, ঠিক যেমন ছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। নিস্তারিণী মাঝে মাঝে এসে পুজোর খবর নিয়ে যেতে। তবে ঝামেলা এখানে শেষ নয়। বিপদ এলো চতুর্থীর দিন। আমরা যে ঠাকুরটা বায়না দিয়ে এসেছিলাম, সেটা কারা যেন চুরি করে নিয়ে গেছে। তাই তো ফোনে বলল। হ্যাঁ রে, তাহলে আমাদের সব কষ্টই কি জলে চলে গেল? সবাই ভেঙে পড়েছে। নিস্তারিণী জানতে পেরে ছুটে এলে। আমিও আশেপাশে ঠাকুর তৈরির কারখানায় ফোন করলাম, কিন্তু ওদের কাছেও তো নেই। মা গো মা, পথ দেখাও মা। কেমন যেন একটা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। আবার ঝড় এলো নাকি রে বাবা? তাহলেই তো হয়ে গেল। কত শিউলি ফুল উড়ে আসছে দেখ, রাস্তাটা কেমন সাদা হয়ে গেল। একটা লরি এসে দাঁড়ালো রাস্তায়। সবাই তাকালো সেই দিকে। নিস্তারিণী কানে ফোন নিয়ে অন্যদিকে গেছেন, যদি কোথাও পাওয়া যায়। লরি থেকে নেমে এলো কানু। এই আমি থাকতে আমার মেয়ের স্বাদ অপূর্ণ থাকবে না। সবাই লরির দিকে এগিয়ে গেল। খুচলি লরির পেছনের ডালাটা খুলতেই, ও মা, এ যে মা দুর্গা এসেছে। সবার মুখে হাসি ফুটে উঠল। আমার মেয়েকে কষ্ট দেওয়ার ক্ষমতা কারোর নেই। এই ঠাকুর যে চুরি করেছিল, এটা তার কাছ থেকেই আনা। কে? খুঁজলি, বজ্জাতটাকে ধরে নিয়ে আয় তো। লরির ভেতর থেকে নিয়ে আসা হলো হাত মুখ বাঁধা অবস্থায় হারাধন বাবু আর ওনার ছেলে অধীরকে। কিরে মা, চমকে গেলি তো? মিমি ছুটে গিয়ে কানুকে জড়িয়ে ধরল। তুমি আমার ভালো বাবা। এভাবে বুঝলি রনি, মিমি কালুকে বাবা বাবা করছে, তাতে আমার ওর বাবা মানে কাকুর উপর মায়া হচ্ছে। কানু চিৎকার করে উঠল। বলো দুর্গা মাই কি কি হলো ব্যাপারটা? আমিও তো ছাই কিছুই বুঝলাম না।
হঠাৎ নিস্তারিণী চিৎকার করে উঠল। টুকাইদা, তুমি? কানুও খেয়াল করেনি নিস্তারিণীকে, সেও অবাক। ফুলি, তুই এখানে? সবাই থ। এ যেন এক মহাজাগতিক ব্যাপার। পুজো শুরু হলো। ঢাকের তালে সবার মন খুশিতে ভরে গেল। সপ্তমীর ঘট আগমনের পর পুজো বসেছে। পুরোহিত মন্ত্র পড়ছেন। রানীমা ট্রাঙ্কটা নিয়ে ওদের কাছে এলো। এই নে তোদের সম্পত্তি। বাবা, তুমি এত যত্নে রেখেছো? হ্যাঁ, তোদের দাদুও দেখে, এখানেই তো তোদের খুঁজে পায় রে। অষ্টমীর অঞ্জলি দিয়ে সন্ধ্যায় ঠাকুর দেখতে বেরোলো সবাই। অষ্টমীর সন্ধ্যায় রাবণ বধ যাত্রা হলো, যাতে রাম কানু আর সীতা নিস্তারিণী। সীতা, তুমি চিন্তা করো না সীতা, আমি তোমায় ঠিক উদ্ধার করব। সীতা, স্বামী, আমাকে বাঁচান। নবমীর রাত্রি রানারা সবাই মিলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করেছে। পাড়ার বাচ্চারা অংশগ্রহণ করেছে। পুরস্কার দেওয়া হলো সবাইকে। শেষে অন্ধকার মঞ্চে একটা ঘোষণা হলো, আজ আরেকটি বিশেষ আকর্ষণ। রানা আর রনি হাতে ফুটবল নিয়ে জার্সি পরে উঠল। মিমি দুদিকে বেনি করে ফ্রক পরে হাতে ললিপপ নিয়ে উঠল। মানবী আর দীপা মেয়েদের ব্যাডমিন্টনের ড্রেস পরে উঠল। কোনো হাততালি পড়ার আগে একটা হাততালি সবার আগে পড়ল। দর্শক আসন থেকে হাততালি দিচ্ছে দাদু। তুমি চিনতে পারছো ওদের? দাদু মাথা নেড়ে সম্মতি জানালো। রানা, রনি, মানবী, দীপা সবাই ছুটে এলো দাদুর কাছে। গোল করে বসলো ওরা। দাদু সবার মাথায় হাত বোলাচ্ছে, আর মুখে তার হাসি। নবমীর রাতে ঘুরে ঘুরে সবাই ঠাকুর দেখল। রাতে পোলাও, কষা মাটন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলো তারা। পুজো কটা দিন সারা রাত জেগে আনন্দ হয়েছে। আজকে শেষ রাত। পিছনে ঢাক বাজছে আর ধনুচি নাচ হচ্ছে। সবার হাততালি আর হই হুল্লোড়ের আওয়াজে ভেসে বেড়াচ্ছে। একটু দূরে দাঁড়িয়ে রানা আর মানবী। খুব মিস করবো রে। চাপ নেই, আমরা আর আলাদা হচ্ছি না। কি জানি, হয়তো কদিন খুব চ্যাট হবে, পোস্ট হবে সোশ্যাল মিডিয়ায়, তারপর না আবার সব ঠিকই যায়। বলতে পারিস রনি বারবার আসতে পারবে না, ও বিদেশে থাকে, কিন্তু বাকিরা তো মিট করতেই পারি। মা যেন তোর কথাটা শোনে রে। রনি ওদের দিকে এগিয়ে আসছে। ছেলেটা পুরো ঘেমে গেছে, বেশ হাসি খুশি। যা, এখনো তোর নাচ শেষ হলো না? দূর থেকে মিমি রনিকে ডাকছে। যা বাবা, আগে ওকে রিলসটা বানিয়ে দিয়ায়, না হলে মাথাটা খারাপ করে দেবে। তার আগে শোন, আমি ভারতে ফিরছি, অফিস থেকে এখনই মেল পেয়েছি। আরে, এ তো দারুণ খবর। রনি আবার ফিরে গেল মিমির কাছে। মানুষের মধ্যে এখনো পুজো নিয়ে কত ইমোশন, তাই না? যতদিন এই আবেগ থাকবে ততদিন বাঙালি বাঙালি থাকবে। বলছি, নতুন করে পথ চলা যায় না? রানা ফিরে তাকালো মানবীর দিকে। মানবী লজ্জায় মুখ নিচু করে দিল। রানা মাটি থেকে কতগুলো শিউলি ফুল তুলে মানবীকে দিল। শুরু করলাম, তার সাক্ষী হিসেবে শিউলি থাকুক। দীপা ছুটতে ছুটতে ওদের দিকে গেল। এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছিস, চল চল ওদিকে চল। পরের দিন ঘট বিসর্জনের প্রস্তুতি চলছে। পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করছেন। ঘট বিসর্জন মিটল নির্বিঘ্নে। কালাভ্রাভাং কালাভ্রাভাং কটাক্ষই কটাক্ষই ডরিকুলো। বিদায়ের পালা। রানীমার বাড়িতে সবাই এসে হাজির। রানীমা
একটা পুটলি সবাইকে দিল। রানারা খুলে দেখল ভোরের শিউলি। স্টেশনের বাইরে রানা আর মানবী ট্রেন ধরবে। মিমি, দীপা আর রনিও এসেছে। এই একটা সুসংবাদ আছে, আমার বর আসছে। একটা বিশেষ তদন্তে ছিল ছদ্মবেশে, আজকে আমাকে নিতে আসছে। এই কিছুক্ষণ আগে আমার ফোন করেছিল। রানা ট্রেনটাই আগে এলো, সবাইকে জড়িয়ে ধরল। ট্রেনে উঠতে যাবে অমনি মানবী এগিয়ে এলো, এসে ওর হাতে পুটলিটা দিল। কি ব্যাপার? ভোরের শিউলি ফুলের ঋণ কিন্তু রাখতে নেই। এর শোধ দেব কিসে? যোগাযোগ রেখে। রনি আবার সিটি দিয়ে উঠল। দেখেছিস প্রথম দিন মন্ত্র পড়ার ফল? কি বলেছিলাম মামনি, তোদের বিয়েটা হবে। স্টেশনের একধারে শিউলি গাছটা থেকে টুপ টুপ করে ভোরের শিউলিগুলো ঝরে পড়ছে।